Okay. So if you remember last class we saw how we can solve problems related to three phase power, how we can calculate three phase power. এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম. So we will continue from there, and today we will be finishing polyphase. It will not take that much of time to finish the remaining portion. আর যেটা আমি বলেছি যে if you remember on we have the next quiz on Saturday যেটা পড়তেছে which is on 9th, right? Yeah, on 9th. So we will be having quiz 3 on 9th, and the syllabus is polyphase systems up to today's class, and also resonance এই দুইটা টপিক থাকবে. And I'll be soon posting the assignment 3 assignment 2 for you যেটা আপনারা that will be your last assignment for this course. হ্যাঁ, আর আপনাদের ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিয়েছে, দ্যাটস অন December 18th. So I guess you know most of it. হ্যাঁ, okay. So হ্যাঁ, আপনি কি বললেন? Yes, December 18th is your final exam. The routine has been published. অ্যাসাইনমেন্ট নিয়ে কি বললেন? অ্যাসাইনমেন্ট নিয়ে বললাম যে আমি I'll post the assignment very soon, within 1 or 2 days, এবং ডেডলাইন ওয়াইজ আপনাদেরকে দিয়ে দিব, দেন ইউ উইল বি সলভিং দ্যাট অ্যাসাইনমেন্ট. সো এটাই আর কি. আচ্ছা, সো লেটস স্টার্ট দ্য ক্লাস. হ্যাঁ, সো আমরা এতদিন যেটা দেখেছিলাম, এতদিন যে প্রবলেমগুলো সলভ করেছিলাম ওগুলো ছিল সব ব্যালেন্সড লোডের. সো এই প্রবলেমটা তো লোডটা ব্যালেন্সড, বাট there is certain difference in this problem. The difference is that যে in this problem usually আমরা assume করে নেই যে আমাদের লাইনে কোনো ড্রপ থাকে না, right? There is no resistance or inductance here. But if we consider practical scenario, তখন দেখা যায় লাইনের মধ্যে একটা ড্রপ থাকে. হ্যাঁ, so this is another problem that shows how we can solve problems if we have a drop in the line. So লাইনে যদি ড্রপ হয়, সো আমরা যদি আমাদের বেসিক কনসেপ্টসগুলো ইউজ করে থাকি, আমরা বুঝতেই পারতেছি যে এখানে ফর দিস এক্সাম্পল জেনারেটর সাইডে যেই ফেজ কারেন্টটা হবে সেম কারেন্টটাই কিন্তু এই লাইন দিয়ে যাবে. বাট যখন এই লাইন দিয়ে যাবে, at this position there will be some drop because some current is moving through this resistor and inductor. হ্যাঁ, সো এখানে যদি ড্রপ হয়, নাও there is a difference in এখন সিনারিওতে যেহেতু এই অ্যাক্রস একটা ড্রপ হচ্ছে, সো সিনারিওটা কি হচ্ছে, একটু চেঞ্জ হয়ে যাচ্ছে. কেন? কারণ ইউজুয়ালি আমরা এতদিন যে এক্সাম্পল দেখেছিলাম ওখানে লাইনে কোনো ড্রপ হচ্ছে না, বাট প্র্যাকটিক্যাল কেস অ্যাকচুয়ালি লাইনে ড্রপ হয় বিকজ আপনি একটা বেশ লাইনগুলা অনেক বেশ বড় বড় লাইন হচ্ছে, মানে লাইনগুলা. ইয়েস, হ্যাঁ, কিছু বলবেন? হ্যালো, বাকিরা কি আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, Yes, sir. হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইউজুয়ালি আপনার লাইনে যদি কোনো ড্রপ না থাকে, তখন আমরা কি করতাম, লাইনের যে ভোল্টেজটা, সে ইফ দিস ওয়াজ লাইন এ অ্যান্ড বি, আমরা এটাকে বলতেছিলাম ইএবি, লাইন ভোল্টেজ. সো এখন আপনি দেখেন ইন দিস এক্সাম্পল ইউ হ্যাভ আ ট্রান্সমিশন লাইন of the 3-wire 3-phase system which has an impedance of 15 ohm and 20 j ohm. So লাইনের মধ্যে এই ইম্পিডেন্সটা আছে. বলা হয়েছে যে the system delivers a total power of 160 kilowatt at 12,000 volt to a balanced 3-phase load. একটা লোডকে দেওয়া হচ্ছে, লোডকে ট্রান্সফার করা হচ্ছে 160 কিলোওয়াট, যেহেতু এটা কিলোওয়াটে, দ্যাট মিনস দ্য রিয়েল পাওয়ার ইজ গিভেন at the voltage 12 kilovolt to a balanced 3-phase load with a lagging power factor of 0.86. তার মানে কি, আমাকে লোডের পাওয়ার ফ্যাক্টরটা দিয়ে দিয়েছে, ইট ইজ ল্যাগিং অ্যান্ড দ্য ভ্যালু ইজ 0.86. সো দ্য ফার্স্ট ডিফারেন্স ইজ দ্যাট যে ইউজুয়ালি যেহেতু এখানে ড্রপ হচ্ছে, এখন আপনার লাইন ভোল্টেজ ইএবি ইজ লাইন ভোল্টেজ, সিমিলারলি 12 কিলো ভোল্ট যে ভ্যালুটা, দিস ইজ অলসো ইয়োর লাইন ভোল্টেজ, বাট এখন যেহেতু আমাদের লাইনে একটা ড্রপ থাকবে, so this value of EAB is definitely not equal to this value of 12 kilovolt. So EAB টাকে আমরা বলতে পারি লাইন ভোল্টেজ on the generator side,
আর এই 12 কিলো ভোল্টটাকে আমি বলতে পারি অ্যাজ লাইন ভোল্টেজ অন দ্য লোড সাইড। ওকে, সো ইন দিস প্রবলেম let's solve this problem. So the first thing is determine the magnitude of the line voltage EAB of the generator. জেনারেটরের লাইন স্যার ওয়াই ওয়াই এর ক্ষেত্রে স্যার আমরা নিউট্রাল একটা কানেক্ট করতাম না লাইন? হ্যাঁ, নিউট্রাল লাইন, নিউট্রাল যদি দুইটা পয়েন্ট থাকে ইউজুয়ালি দ্য নিউট্রালস আর কানেক্টেড। হ্যাঁ, সো এখানে নিউট্রাল লাইনটা কানেকশন দিয়ে আসলে লাভ নেই, সো দ্যাটস ওয়াই এখানে মানে দেয়ারস নো পয়েন্ট অফ ড্রয়িং দিস লাইন, দ্যাটস ওয়াই ইটস নট ড্রন হিয়ার ইন দ্য বুক। নিউট্রাল যে আসলে সবসময় কানেক্টেড থাকে এটা ট্রু না। মোস্ট অফ দ্য কেসেসে নিউট্রালস আর কানেক্টেড, অনেক সময় নিউট্রাল কানেক্টেড থাকে না। So let's go and solve the problem. So it says that determine the magnitude of the line voltage EAB of the generator. So generator side এ line voltage EAB টা বের করতে বলা হয়েছে, and you have to find the power factor of the total load applied to the generator. So determine the magnitude of the line voltage EAB of the generator. So EAB টা আমাকে বের করতে হবে। সো ফার্স্টে যেটা করা হলো যে আপনি জানেন যে এই পাশের ভোল্টেজটা হচ্ছে 12 কিলো ভোল্ট, যেহেতু আর এখানে আপনার লাইনের সাথে যে কানেকশনটা আছে দ্যাট ইজ ওয়াই কানেকশন। সো আপনারা জানেন যে লাইন থেকে ওয়াই কানেকশনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা ইজ অলওয়েজ আ ফ্যাক্টর অফ √3। সো ইফ দিস ভোল্টেজ ইজ 12 কিলো ভোল্ট, দেন আমাদের লোডের অ্যাক্রসে এক একটা ফেজে the voltage will be 12 by √3, রাইট? যেটা আমরা ওয়াই কানেক্টেড জেনারেটরের সময় আমরা এই রুলটা এস্টাবলিশ করেছিলাম যে লাইন এবং জেনারেটর যদি ওয়াই কানেক্টেড হয় তখন যেমন √3 টাইমস, সিমিলারলি এখানেও লাইন আর ফেজ আছে ইন ওয়াই কানেকশন, সো এইটারই √3 টাইমস হবে এই ভোল্টেজটা। সো ফার্স্টে আপনি ভোল্টেজটা ম্যাগনিটিউড বের করলেন, সো উই ক্যান গেট দ্য ম্যাগনিটিউড অফ V5। V5 বলতে কি বোঝানো হচ্ছে? ইন্ডিভিজুয়াল বা ওয়ান এস লোডের একটা সিঙ্গেল ফেজের যে ভোল্টেজ ড্রপ, এটাকে আমরা V5 বলতেছি। এবং তাহলে টোটাল লোডের অ্যাক্রসে ড্রপ কি? টোটাল লোডের অ্যাক্রসে ড্রপ হচ্ছে 3V5I5, যেহেতু আমাদের লোডেরও তিনটা ফেজ, ইটস এ 3 ফেজ লোড। সো এখানে দেখেন আমাকে লোডের রিয়েল পাওয়ারটা দিয়ে দিয়েছিল 160 কিলোওয়াট। সো সিন্স আই নো দ্য রিয়েল পাওয়ার অফ দ্য লোড, then I can divide it by V5 and cos theta to get the I5. What is I5? I5 holo it is the current that is flowing through each of the phases of the load. So এখানে আমরা cos theta কেন বসাতে পারি? কারণ আমাকে কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা দিয়ে দিয়েছিল which is directly 0.86. So cos theta যেহেতু আমরা ভ্যালু জানি, আমরা চাইলে theta অ্যাঙ্গেলটাও বের করতে পারবো ইউজিং cos ইনভার্স। উই নো দ্যাট theta ইজ cos ইনভার্স। এবং আমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল যে দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ল্যাগিং। যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইজ ল্যাগিং, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই কারেন্ট ইজ ল্যাগিং দিস কেস। সো কারেন্ট যদি ল্যাগ করে, তাহলে আমার যদি ভোল্টেজের অ্যাঙ্গেলটাকে যদি আমি 0 অ্যাজিউম করি, দ্যাট মিনস কারেন্টের অ্যাঙ্গেলটা হ্যাজ টু বি নেগেটিভ 30.68। কেন? বিকজ উই নো দ্যাট দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ল্যাগিং। সো ভোল্টেজের অ্যাঙ্গেল যেটাই হোক না কেন, আপনার কারেন্টের অ্যাঙ্গেল কিন্তু তার থেকে 30.68 ল্যাগ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা ধরে নিতে পারি যে এই কারেন্টের অ্যাঙ্গেলটা ইজ 8.94 দিস। সো ওয়াই ডু উই নিড দ্য কারেন্ট অ্যাঙ্গেল? বিকজ আমরা যখন ইএবি বের করব, আমাদের ইএবি বের করার মেইন টার্গেট থাকবে এই লুপে একটা কেভিএল বা মেশ অ্যানালাইসিস মতো একটা কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছি এই লুপটাতে। সো আমি যদি এই লুপে এটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে এই লুপের কারেন্টটা লাগবে, দিস কারেন্ট আই। সো আমি যেহেতু এক একটা ফেজের কারেন্ট জানি, ফেজের কারেন্ট জানা মানে আমরা যে ফেজের স্যার আমরা যে লোডের কারেন্টটা বের করলাম, এটা আমার লাইন কারেন্টের সমান হবে কত? লোডের কারেন্টটা লাইন কারেন্টের সমান হবে, তারপর জেনারেটরের সাইডের কারেন্টটাও লাইন কারেন্টের সমান হবে। কারেন্টে কোনো চেঞ্জ নেই, কারণ পুরোটাই তো ওয়াই ওয়াই না। ওয়াই ওয়াই কানেকশানে আমরা কি দেখেছিলাম? তিনোটা কারেন্টই সেম হবে। সো অল দ্য কারেন্টস আর সেম। এর জন্যই আমরা V5 বের করার পরে আমরা ফার্স্টে
লোড সাইডের ফেজ কারেন্ট বের করলাম। এখন লোড সাইডের ফেজ কারেন্ট বের করলাম, ম্যাগনিটিউড বের করলাম, দেন অ্যাঙ্গেল বের করলাম। সো এই যে ফেজে যে কারেন্টটা থাকবে এই কারেন্টটাই তো আমাদের কারেন্ট আই, দ্যাট ইজ গোয়িং থ্রু দিস 15 প্লাস 20J। সো দ্যাটস ওয়াই আমরা এখন যে কারেন্ট বের করলাম, নাও আমরা এই লুপটা নিচ্ছি জাস্ট EAN, এটা দিস ইজ মাই নিউট্রাল পয়েন্ট N and this is my another neutral point small n. So আমি এখানে I phase-টা জানি, this I phase, this IL current everything is same. So if you apply a KVL, আপনি KVL apply করলে, this is the equation of the KVL, you can find out that EAN is I times Z line, I phi into Z line, এইটার across a drop, definitely এইটার across a drop plus phase-এর across a load-এর phase-এর যে ড্রপটা, I phi Z line plus V phase. So when you add it together, you easily get the line voltage EAN, right? So এখন যেহেতু আপনি EAN চলে যাচ্ছেন, আপনি EAN চলে গেলে কিন্তু আপনি ইজিলি EAB বের করতে পারবেন। সো আমি কিন্তু মানে এই একদম AN থেকে N পর্যন্ত একটা কানেকশন নিচ্ছি, মানে এই পুরো লুপটাতে KVL অ্যাপ্লাই করতেছি। সো EAN জানলে যেটা আমাদের জেনারেটর সাইডের ফেজ, সো জেনারেটরের একটা ফেজের ভোল্টেজ জানলে আবার আমরা লাইনের ভোল্টেজের ম্যাগনিটিউডটা জানবো, দ্যাট ইজ ডেফিনেটলি √3 টাইমস। সো আমি এখান থেকে লাইনের ওভারঅল লাইন ভোল্টেজটা ম্যাগনিটিউড পেয়ে গেলাম। সেকেন্ডলি আমাকে কোয়েশ্চেন চাওয়া হয়েছিল ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড অ্যাপ্লাইড টু দ্য জেনারেটর। সো যে টোটাল লোডের পাওয়ার ফ্যাক্টরটা বের করতে বলা হয়েছে, ওকে। সো যেহেতু টোটাল লোডের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলা হয়েছে, সো পাওয়ার ফ্যাক্টর বের করতে হলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে ইদার রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, অথবা আমি টোটাল যে পাওয়ারটা অ্যাজিউম করব। সো আমরা কি স্যার জানি, সেকেন্ড কোশ্চেনটা আরেকবার রিপিট করতে পারবেন? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ find the power factor of the total load that is applied to the generator। এই জেনারেটরে যে টোটাল যে লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে ওইটার পাওয়ার ফ্যাক্টর বের করতে বলা হয়েছে। সো আপনি জানেন যে লোডের অ্যাক্রসে তো একটা রিয়েল পাওয়ার ড্রপ হচ্ছে, কিন্তু এখন লোডে যখন ড্রপ হচ্ছে আমার সিমিলারলি লাইনেও ড্রপ হবে না। লাইনের ড্রপগুলোকে আমরা কোন ফর্মুলা দিয়ে দেখাই, ইউজুয়ালি I²R। সো ইন টোটাল হাউ মেনি লাইন্স উই হ্যাভ 3 লাইন্স। সো আমরা টোটাল রিয়েল পাওয়ার কতটুকু ট্রান্সমিট হচ্ছে, total real power is the real power of the load plus the real power drop across the line। কারণ আপনি তো লাইনেরও রেজিস্ট্যান্স জানেন, the resistance value of the line is 15 ohm। so that's why আপনি ফার্স্টে টোটাল রিয়েল পাওয়ারটা বের করলেন। এখন যেহেতু আপনি টোটাল রিয়েল পাওয়ার জানেন, আপনি अगेन ওই যে আমরা যখন লাইনের ভোল্টেজ এবং লাইনের কারেন্টের ফর্মুলাটা ইউজ করে अगेन আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো, টোটাল পাওয়ার ফ্যাক্টরটা। উই নো দ্যাট টোটাল রিয়েল পাওয়ার PT ইজ √3 টাইমস VL IL cos θ, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এখানে cos θ কে আমি দেখতে পারি যে ওভারঅল পুরো সিস্টেমটা বা এই সিস্টেমটার জন্য টোটাল পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা আসে 0.856, উইচ ইজ স্লাইটলি লেস পাওয়ার ফ্যাক্টর দেন দ্য লোড। And finally the last question was the overall efficiency, সিস্টেমের ওভারঅল এফিসিয়েন্সি কি। সো এই সিস্টেমে আমার ওভারঅল বেনিফিশিয়াল বা ইউজফুল পাওয়ার ড্রপটা কোথায়, ইউজফুল স্যার লাস্ট কোশ্চেনে লাস্টে যেটা যে লেস দেন এর জিনিসটা একবার বোঝাবেন? ও লাস্টের না, এটা জাস্ট ভ্যালুটা কম্পেয়ার করে বলছে যে মানে আপনার কিসের শুধু সাথে কম্পেয়ার করলো? আপনাকে বলি, আপনার এখানে তো কি হচ্ছে 0.86 তো ছিল শুধু লোডের পাওয়ার ফ্যাক্টর, জি স্যার। বাট ওভারঅল পাওয়ার ফ্যাক্টরটা যখন আপনি কনসিডার করবেন তখন তো আপনার এখানেও ড্রপ হচ্ছে না। জি স্যার। সো ওভারঅল পাওয়ার ফ্যাক্টরটা ইজ লেস দেন দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড। লোডের পাওয়ার ফ্যাক্টর হলো 0.86 আর ওভারঅল সিস্টেমটার পাওয়ার তাহলে ফ্যাক্টর স্যার ওভারঅল সিস্টেম লেস এফিশিয়েন্ট হয়ে গেল না? অবভিয়াসলি ওভারঅল সিস্টেম লেস এফিশিয়েন্ট হবে, কারণ আপনার লাইনের ড্রপ হচ্ছে, লাইনের ড্রপটা তো আপনার ইউজফুল না। জি স্যার। সো দ্যাটস ওয়াই ফাইনাল কোয়েশ্চেন ছিল ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওভারঅল সিস্টেম। সো আমাদের ইউজফুল আউটপুট হবে যেই
রিয়েল পাওয়ারটা লোডে যাচ্ছে উইচ ইজ 160 কিলোওয়াট। আর এছাড়া আমাদের লস কি হচ্ছে, আমাদের লস হচ্ছে হলো যেই যেই পাওয়ারটা আমরা এখানে সিস্টেমে এই যে লাইনে যেটা ড্রপ হয়ে যাচ্ছে দ্যাট ইজ অলসো অ্যান ইনপুট পাওয়ার। সো এটা is the lost power. So overall you will get the efficiency is not that bad, it's still স্যার 97.8. এফিশিয়েন্সি এটা কিসের এফিশিয়েন্সি? এফিশিয়েন্সি অ্যাকচুয়ালি কি, এফিশিয়েন্সি যদি আমরা একদম বেসিকে যাই, এফিশিয়েন্সির ফর্মুলা হলো টোটাল পাওয়ার দ্যাট ইউ আর গিভিং ইনপুট, আর এটার উপরে এটা হবে ডিনোমিনেটরে, আর নিউমারেটরে থাকবে টোটাল ইউজফুল আউটপুট। সো আপনার এখানে আপনার মেইনলি আপনার লোডটা হলো এই লোডটা Z1 Z2 Z3। তো Z1 Z2 Z3 পাচ্ছে হলো 160 কিলোওয়াট। সো দিস ইজ ইয়োর ইউজফুল পাওয়ার। আর টোটাল পাওয়ার কোথায় কোথায় যাচ্ছে, ইন দ্য লোড অ্যান্ড অলসো ইন দ্য লাইন। সো এর জন্যই আপনার ইনপুট পাওয়ার হচ্ছে হলো গিয়া লোডের পাওয়ার প্লাস লাইনের পাওয়ার, আর আউটপুটে থাকবে শুধু লোডের পাওয়ার, বিকজ লোড। কিন্তু স্যার আমার যদি জেনারেটরটাকে আমি কনসিডার করি, দেন ওখানে তো একটা স্যার যে অ্যাপারেন্ট পাওয়ারের ব্যাপার স্যাপার থাকার থাকে, কথা বাট না। তো এখানে অ্যাকচুয়ালি জেনারেটরের সাইডে কিছু কোনো ইনফরমেশনই দেওয়া হয়নি। এটা একটা আরেকটা হলো যে আপনাকে যখন আসলে সিস্টেমের কথা বলে, আমরা আসলে জেনারেটরের সাইডটা রিয়েল লাইফে কখনো ক্যালকুলেশনসে নেই না, ইজ বিকজ ওই পাওয়ারটা তো আপনি স্টেশন থেকে মানে ওইটা তো আপনার বাসায় আসতেছেই, ওইটা ইউজুয়ালি ফ্লাকচুয়েটও করে না। সো প্র্যাকটিক্যালি যখন এফিশিয়েন্সি একটা সিস্টেমের ক্যালকুলেট করে, তখন তারা বেসিক্যালি দেখে যে লাইনের ড্রপ কী হচ্ছে আর আপনার লোডে কী পাচ্ছেন, এটাই। এবং অ্যাজিউম করে নেয় যে জেনারেটরের যেই পাওয়ারটা সাপ্লাই করা হচ্ছে, ওই পাওয়ার দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ড্রপ ইন দ্য লোড প্লাস দ্য ড্রপ ইন দ্য লাইন। সো এই অ্যাজাম্পশন করে নেয়। এছাড়া অবভিয়াসলি অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকুয়াল টু রিয়েল পাওয়ার অ্যাসাম্পশন করে। অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়ালস টু রিয়েল পাওয়ার অ্যাকচুয়ালি অ্যাজাম্পশন করে না, তারা এফিশিয়েন্সিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু রিয়েল পাওয়ার ইউজ করেই ক্যালকুলেশনগুলো করে, অ্যাপারেন্ট পাওয়ারটা ইউজ করে না, কারণ অ্যাপারেন্ট পাওয়ারটা তো ফ্লাকচুয়েট হচ্ছে। যেমন এখানে দেখেন, এই যে এখানে যে আমি ক্যালকুলেট করতেছি এফিশিয়েন্সি, আমি কি এখানে কোথাও অ্যাপারেন্ট পাওয়ারের কোনো টার্মই এনেছি? আমি সব কিছু রিয়েল পাওয়ারের ক্যালকুলেশন দিয়ে করলাম না। সো প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি পাওয়ারের এফিশিয়েন্সিটা এভাবেই মাপে। আর আপনি যখন অ্যাপারেন্ট পাওয়ারকে কনসিডার করেন, তখন আপনি আসলে এফিশিয়েন্সি না, তখন আপনি যেটা মাপেন দ্যাট ইজ ইয়োর পাওয়ার ফ্যাক্টর। সো দুইটাই মাপা হয়, এফিশিয়েন্সিও মাপা হয়, পাওয়ার ফ্যাক্টরও মাপা হয়। বাট যখন আপনি পাওয়ার ফ্যাক্টর কনসিডার করেন, ইউ আর কনসিডারিং অল দি টাইপস অফ পাওয়ার। আর যখন আপনি এফিশিয়েন্সি ক্যালকুলেট করেন, দ্যাট ইজ ইউজুয়ালি ডান জাস্ট বাই ক্যালকুলেটিং দ্য রিয়াল পাওয়ার, এবং অ্যাজাম্পশন হলো জেনারেটরের পাওয়ার সাপ্লাই দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু পাওয়ার ড্রপ ইন দ্য লাইন প্লাস পাওয়ার ড্রপ ইন দ্য লোড। এবং এছাড়াও কারণ কিছু তো আপনার অ্যাজাম্পশন থাকবেই ওয়েন ইউ ডুইং দ্য ক্যালকুলেশনস, কারণ আপনি রিয়েল লাইফ যখন করবেন তখন অনেক জায়গায় অনেক ধরনের লস থাকে। সো ওই এতগুলা লস তো আসলে আপনি নিয়ে এভাবে ক্যালকুলেশন এখানে করবেন না, ইন মানে 201 যে 203 যেখানে আপনারা এসি জাস্ট স্টার্টিং শিখতেছেন। সো দ্যাটস ওয়াই এখানে অন্য লসেস অ্যাজিউম করা হয় নাই, যার কারণে আপনার এফিশিয়েন্সি এত বেশি। প্র্যাকটিক্যালি আসলে এত বেশি হবে না, কারণ আপনি দেখবেন এখানে আরও কিছু লসেস থাকবে, লাইন লস ছাড়াও অনেক লস থাকবে। Practically the efficiency is less, usually 90, around 90. Is this example clear? Yes sir. আচ্ছা, সো এটা যদি বোঝা হয়ে থাকে, আমরা we can go to the next topic. সো আমরা 2 ওয়াট মিটার 3 ওয়াট মিটারটা পড়বো না, আমরা নেক্সট যেই টপিকটা যাব, যে দ্যাট ইজ হাউ উই আর গোয়িং টু সলভ প্রবলেমস ইফ উই হ্যাভ আনব্যালেন্সড লোড। হ্যাঁ, সো আনব্যালেন্সড লোডের ক্ষেত্রে কী থাকবে। সো ফার যেটা আমরা দেখলাম, সো জাস্ট একটা জিনিস বলে রাখি যে ক্লাসরুমে কিন্তু আমি অলরেডি পলিফেজের প্রবলেমগুলো দিয়ে রেখেছি, আপনারা ইউ শুড স্টার্ট সলভিং দিস প্রবলেমস, এই প্রবলেমগুলো আপনাদের কাজে আসবে। যে দিজ আর দ্য প্র্যাকটিস প্রবলেমস যেগুলো ইউ শুড স্টার্ট সলভিং বাই নাও। This is polyphase, polyphase প্রবলেমগুলো
আর আরেকটা হলো যে ক্লাসরুমে কিন্তু রেগুলারলি ক্লাস লেকচারগুলো আপলোড করা হচ্ছে, ম্যাটেরিয়ালগুলোও, যেমন আপ টু দিস লাস্ট ক্লাস ইজ অলরেডি দেয়ার। সো ইফ ইউ আর ফেসিং প্রবলেমস ইউ শুড ডেফিনেটলি গো ব্যাক অ্যান্ড লুক অ্যাট দিস রেকর্ডিংস। এবং আমি মোট ইন টোটাল দুইটা স্লাইডও দিয়েছি। আজকে যেই স্লাইডটা দেখাচ্ছি, একটা ফার্স্ট সেটটা ছিল ব্যালেন্সড সিস্টেম, আর আজকে যে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছি এটার মধ্যে আমরা পাওয়ার ক্যালকুলেশন প্লাস আনব্যালেন্স সিস্টেম তিনোটাই দেখব। সো পাওয়ার ক্যালকুলেশন তো আপনি এই যে এই ফর্মুলাগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, বাট স্টিল আই হ্যাড এ নোট, সো আমি এটা ক্লাসরুমে দিয়ে রেখেছি, উইচ ইউ ক্যান ইউজ। এবং আমরা এইমাত্র ওই যে ট্রান্সমিশন লাইন ইম্পিডেন্সের প্রবলেমটাই দেখলাম একটু আগে, যেটা সলভ করলাম, এই যে 12,000 কিলোওয়াট 0.86। সো এই প্রবলেমটাও এই নোটে আছে। অ্যান্ড ফাইনালি এখন আমরা যেটা দেখবো ওটা হলো যে হাউ উই ক্যান ডিল উইথ আনব্যালেন্সড লোডস। হ্যাঁ, আনব্যালেন্সড লোড। সো আনব্যালেন্স লোডে আমরা ওয়াই কানেক্টেড লোডটা দেখার আগে ফার্স্টে আমরা দেখব যে আনব্যালেন্স দুই টাইপের কানেকশন দেখব, একটা দেখব 4 ওয়্যার সিস্টেম আর একটা দেখব 3 ওয়্যার সিস্টেম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 4 ওয়্যার অ্যান্ড 3 ওয়্যার? 4 ওয়্যার মানে হলো নিউট্রাল এবং নিউট্রাল কানেক্টেড থাকবে ওয়াই সিস্টেমে। দিস ইজ ইয়োর 4 ওয়্যার, যে এই নিউট্রাল এবং এই নিউট্রালটা কানেক্টেড, এটাকে আমরা বলে থাকি ইউজুয়ালি 4 ওয়্যার সিস্টেম। সো এই যে নোটগুলো আছে এভরিথিং ইজ ডিরেক্টলি টেকেন ফ্রম দ্য বুক। সো যেটা বললাম যে এইখানে বইয়ে আপনি যেইগুলো দেখতেছেন, এই সেম এক্সাম্পল, এই সেম ইকুয়েশন, এই সেম ডায়াগ্রাম, এটাই অ্যাকচুয়ালি নোটে দেওয়া। সো ইউ ক্যান মানে ফিল ফ্রি to look at মানে solve this same thing from the book or note, whichever is more convenient, আপনি ওটা ফলো করতে পারেন। সো লেটস লুক at these unbalanced examples. Unbalanced হবে, চারটা ওয়্যার থাকবে, চারটা ওয়্যার মানে নিউট্রাল ওয়্যার ইজ কানেক্টেড এবং লোড বলা হয়েছে ওয়াই টাইপের। সো লেটস অ্যাট ফার্স্ট দিস এক্সাম্পল। সো আনব্যালেন্স লোড মানে কি? তার মানে আমাদের লোডের এক এক ফেজে ইম্পিডেন্সের ভ্যালু সেম হবে না, দ্য ভ্যালুজ উইল বি ডিফারেন্ট। ওকে, সো ফার্স্টে আমরা ডায়াগ্রামটা দেখি অ্যান্ড ট্রাই টু গেট দ্য সিনারিওস, যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়াই। সো এখানে কি এক্সিস্ট করবে? ফার্স্ট অফ অল, যেহেতু এটা ওয়াই এবং যেহেতু আমাদের নিউট্রাল কানেক্টেড, সো আমরা কি বলতে পারি, আমরা দেখতে পারতেছি যে এই লোডের এই ফেজে যেই ড্রপ হবে ওই সেম ড্রপটাই হবে জেনারেটর ফেজে যে ড্রপ হবে লোড সাইডেও ফেজে সেম ড্রপ হবে, উইচ ইজ ট্রু। আমরা জানি যে কেন, কারণ এইটার এখন লাইন ভোল্টেজগুলো আবার সেম হবে না। জেনারেটরের ফেজের যেই ভোল্টেজ এইটা √3 টাইমস হবে লাইনের ভোল্টেজ, আবার লাইনের ভোল্টেজ যা হবে এর থেকে √3 টাইমস লেস হবে এই ফেজের ভোল্টেজ, উইচ ইজ ওয়াই আমরা অবজার্ভ করতে পারবো যে জেনারেটর সাইডের ভোল্টেজ যা লোড সাইডের ভোল্টেজগুলোও সেম হবে। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দিস ইকুয়েশন। এখন স্যার এটা আরেকবার বুঝাতে পারবেন কাইন্ডলি? আচ্ছা, হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি যে আপনি দেখেন, সে ইউ হ্যাভ ওয়াই হিয়ার, দেন ইউ হ্যাভ আ লাইন অ্যান্ড এগেন আপনার ওয়াই এবং আপনার নিউট্রালগুলো কানেক্টেড ইন দিস এক্সাম্পল। সো আমি যেটা বলতেছি যে দেখেন, আপনার জেনারেটরের ফেজে যেই ভোল্টেজ ড্রপ ওইটার √3 টাইমস ড্রপ হবে লাইন ভোল্টেজে, যেহেতু এটা ওয়াই কানেকশন। আবার এইটার থেকে আবার √3 টাইমস কম হবে না লোড সাইডের ফেজ ভোল্টেজ। সো জেনারেটর সাইডের ফেজ ভোল্টেজ এবং লোড সাইডের ফেজ ভোল্টেজ সেম না, কারণ অবভিয়াসলি অলওয়েজ √3টা √3 রেশিওই থাকবে। এছাড়াও আপনি বুঝতে পারবেন, আপনি যদি এই পয়েন্টে তাকান, এখন যেহেতু আমার নিউট্রাল কানেক্টেড, আমি কি স্যার আমার লোড যে ভোল্টেজ ডিফারেন্সটা আর জেনারেটর ভোল্টেজ ডিফারেন্সটা ওদের সেম হওয়ার কথা না, অ্যাজ ইন একটা স্ট্রেট ওয়্যার থেকে। হ্যাঁ, কারণ আপনি দেখেন এখানে তো আপনার কোনো ড্রপ নাই। সো আপনি যদি এখানে ইফ ইউ ড্র আ কেভিএল, বা আপনি যদি একটা কেভিএল অ্যাপ্লাই করেন, অবভিয়াসলি আপনার এই মাথায় যে ড্রপ হবে আপনার এখানে তো সেম ড্রপই হবে। জি স্যার, কারণ আপনার তো এখানে কোনো ইম্পিডেন্স লাইনে কোনো ট্রান্সমিশন লাইনে কোনো ইম্পিডেন্স নেই। সো উইচ ইজ ওয়াই ইউর E∅1 অ্যান্ড V∅1 ইজ সেম। দেন আমি যেটা বলতে চাচ্ছি যে কারেন্টের ব্যাপারে কি হবে,
কারেন্ট আমি দেখতে পারতেছি যে ফেজ কারেন্ট যেটা হবে লাইন কারেন্টও ওইটা হবে, আবার লোড কারেন্টও সেম হবে। সো I phi 1 এটা আপনি V phi 1 বাই Z1 করতে পারেন অথবা E phi 1 বাই Z1 করতে পারেন। কেন? বিকজ E phi 1 আর E phi 1 এবং V phi 1 দুইটাই তো সেম, রাইট? সো এখানে আপনি ফেজ কারেন্টের ইকুয়েশন পাবেন। এখন আপনার কোয়েশ্চেন হবে যে নিউট্রাল পয়েন্টে যে হচ্ছে নিউট্রাল পয়েন্টের কি হবে? সো নিউট্রাল পয়েন্টের যে ইকুয়েশনটা মাথায় রাখতে হবে যে আপনার ফেজ থেকে যে তিনটা কারেন্ট বের হচ্ছে I phi 1, I phi 2, I phi 3, যেহেতু এটা একটা এই পয়েন্টে, সো সামেশন অফ অল দিস থ্রি কারেন্টস ইজ ইকুয়াল টু अगेन এখানে প্রত্যেকটা লোডের ফেজ সাইডে যে তিনটা কারেন্ট যাচ্ছে I phi L1, I phi L2, I phi L3 তাদের সামেশনও ইকুয়াল হবে। সো এই টোটাল জিনিসটাকে আমরা বলি না, ঠিক মতো বুঝতেছি না স্যার। কোনটা স্যার ফেজ কারেন্টের লাইনের থেকে কিছু বুঝতেছি না স্যার। ফেজ কারেন্ট I phi 1 কোনটাকে বলতেছেন এটা? ইজ দিস ইওর কোশ্চেন? স্যার এখান থেকে বুঝতেছি না স্যার। আচ্ছা ওকে ওকে, বুঝতেছেন না আপনি। আচ্ছা আপনাকে একটা জিনিস বলি, মানে ফেজ কারেন্ট ওয়ার্ডটা অনেক কনফিউজিং। আপনি বলবেন যে জেনারেটর ফেজ কারেন্ট, আর আপনি বলবেন লোড ফেজ কারেন্ট। হ্যাঁ বুঝা যাচ্ছে জুনায়েদ? মানে আপনি কি জেনারেটর ফেজ কারেন্ট বলতেছেন নাকি লোড ফেজ কারেন্ট বলতেছেন? এটা দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। সো এক কারণ আপনার জেনারেটরও স্যার এখানে যেটা লিখেছেন স্যার, জি স্যার এখানে যে লাইনটা লিখেছেন স্যার এটা তো স্যার আমার লোডেরটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, আর তাহলে জেনারেটরের ফেজ কারেন্টটা একই ওয়াই ওয়াই না? লাইন কারেন্টও যা, জেনারেটর কারেন্টও তা, লোড কারেন্টও তা, সবই তো একই, ওয়াই ওয়াই সেমই হবে। সেমই হবে, এটাই আমি আপনাকে বলতেছি যে এভরিথিং ইজ সেম। ও জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ এখন নিউট্রাল পয়েন্টে কি হবে? নিউট্রাল পয়েন্টে হবে যে আপনি দেখতে পারতেছেন যে এখানে তিনটা কারেন্ট চলে যাচ্ছে I phi G1, I phi G2, I phi G3। এই তিনটা কারেন্টের সামেশনই তো এই নোডে, আবার এখানেও তিনটা কারেন্ট I phi L1, I phi L2, I phi L3। এই তিনটা কারেন্টের সামেশন যে হবে এই পয়েন্টে। সো আমরা ধরে নেই যে এই নিউট্রাল টু নিউট্রাল যে কারেন্টটা থাকে, নিউট্রাল থেকে নিউট্রালের মধ্যে যে কারেন্টটা ফ্লো করে ওইটাকে আমি IN নাম দিচ্ছি, and that IN is the summation of all the three currents in the load side and also all the three currents in the generator side. হ্যাঁ বলেন স্যার। এই যে ফেজ কারেন্টটা লেখা I phi 1, স্যার ইজ ইট লোড অর জেনারেটর? আপনার জেনারেটর কোন পাশেরটা? দিস ইজ ইওর জেনারেটর। ও I phi 1 এটা? জি স্যার। I phi 1 অ্যাকচুয়ালি, আচ্ছা বইয়ের রিপ্রেজেন্টেশনটা দেখেন। স্যার লাইক সিম্বলস আর ওয়ার্ডস গুলো অনেক কনফিউজিং, লাইক সিম্বলসটা এই I phi 1 আর IL1 বলতে বোঝাচ্ছে লোড 1, লোড 2, লোড 3। এই যে দিস ইজ I phi L1, দিস ইজ I phi L2, স্যার কিন্তু এখানে যে ফেজ কারেন্টটা লেখা I phi 1 which is equal to V phi 1। হ্যাঁ V phi 1 by Z1, রাইট? জি স্যার। এটা আমরা হ্যাঁ V phi 1 by Z1 করতে পারেন, আপনি E phi 1 by Z1 ও করতে পারেন, বিকজ স্যার এটা কি আমরা লোড কনসিডার করতেছি নাকি জেনারেটর? এটা আমার কোশ্চেন, লাইক লোড নাকি জেনারেটর এখন করতেছি আমরা? এই I phi 1, জি স্যার। এই I phi 1, এখানে I phi 1 বলতে বোঝাচ্ছে যে আসলে এই তিনটা কারেন্ট তো সেম। সো একটা ফেজের যেই কারেন্ট দ্যাট ইজ ইওর I phi 1। এটা জেনারেটরেও, লোডেও এবং লাইনেও, কারণ আপনি এই তিনটা তো সেম কারেন্ট, দিস কারেন্ট, দিস কারেন্ট, দিস কারেন্ট, এন্ড মানে এভরিথিং ইজ সেম। তিনটা কারেন্ট। ও আচ্ছা স্যার, মানে জেনারেটর, লাইন আর লোড তিনটার কারেন্ট সেম, সো দ্যাটস হোয়াই উই আর কম্বাইনিং ইট এন্ড সেইং দ্যাট I phi 1। হ্যাঁ সো আপনি বেসিক্যালি বোঝাচ্ছে যে একটা ফেজের কারেন্ট। এবং এখানে V phi 1 by Z1 লেখার কারণ হলো কারণ আপনি জানেন যে E phi 1 যা V phi 1 ও তা। সো আপনাকে নোটেশন ওয়াইজ মানে নোটেশন ওয়াইজটা আমি বলবো যে ফোকাস না করে ট্রাই টু ফোকাস অন দ্য প্রবলেমস, কারণ আপনি যখন প্রবলেম করবেন তখন তো আপনি ডিরাইভ করবেন, আপনি ডিরেক্টলি ভ্যালু বসায় করবেন।
সো তখন আর কি আপনার I51 I52 ওভাবে আপনার লেখাও লাগবে না, আপনি জাস্ট ডিরেক্ট ভ্যালু বসায় বসায় ওভাবে করতে পারবেন দ্য ওয়ে ইউ হ্যাভ নেমড ইট। জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা হ্যাঁ, কোয়েশ্চেন বলেন। ছিল যে স্যার মানে এখানে যে ভোল্টেজটা মানে জি, জি। জেনারেটর আর লোড এই দুইটার ভোল্টেজ কি সেম নাকি লাইন আর লোডের ভোল্টেজ সেম? লাইন আর লোড কখনো সেম হতে পারে না ও আচ্ছা। ইফ ইটস নট আ ডেল্টা কানেকশন। রিমেম্বার আমরা দেখেছিলাম যে আপনার যদি ডেল্টা কানেকশন হয় তখন লাইনের অ্যাক্রসে যেইটা ভোল্টেজ ড্রপ আপনার লোডের অ্যাক্রসে সেম ড্রপ, ও এটা আচ্ছা, শুধু হ্যাঁ স্যার। ডেল্টাতে হয়, বাট এখানে তো হ্যাঁ, আপনার হ্যাঁ। Y1, Yes, sir, yes, sir. সো আপনার জি স্যার, কখনো লাইন হবে না, লাইনের ভোল্টেজ সবসময় √3 টাইমস হবে, √3 টাইমস ও আচ্ছা। অফ ফেজ। Sir, √3 times of phase, or we can say even load, তাই না? কারণ হ্যাঁ, load অর আর লোড, হ্যাঁ, phase যে যেহেতু যদি same. দুইটাই Y হয় তাহলে জি স্যার। √3 টাইমস অফ লোড এন্ড অলসো √3 টাইমস অফ ফেজ। জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, someone also has a question, please ask. Yes, sir. So far we've been doing 4-wire, right? Like until now, like all the questions before this and stuff were all neutral to neutral connected. এর আগে সোফার যে প্রবলেমগুলো আমরা দেখেছিলাম এই প্রবলেমগুলোতে আসলে আমরা আনব্যালেন্স লোড নিয়ে চিন্তা করি না, সরি ব্যালেন্স লোড নিয়ে চিন্তা করেছি। সো ব্যালেন্স লোডে যেটা হয় যে নিউট্রাল থেকে নিউট্রাল আপনি যদি কানেক্টও করেন কোনো কারেন্ট পাস হয় না। কেন? বিকজ আমরা দেখেছিলাম যে তিনটা কারেন্টের ভেক্টর সাম হয়ে যায় 0। সো আপনার দুই পাশে যদি নিউট্রাল ওয়্যার থাকেও এই নিউট্রাল থেকে এই নিউট্রাল এর মাঝে দেয়ার ইজ নো কারেন্ট বিং ট্রান্সফার্ড অটোমেটিক্যালি। সো তো আগের সিনারিওগুলোতে ব্যালেন্সড সিনারিওতে নিউট্রাল নিউট্রাল কানেক্টেড থাকা এবং না থাকা ইজ নট মেকিং এনি ডিফারেন্স, কারণ আপনার এই নিউট্রাল পয়েন্ট থেকে এই নিউট্রাল পয়েন্টে কখনো কোনো কারেন্ট যাবেই না বিকজ ইয়োর লোড ইজ ব্যালেন্সড। স্যার কোন তিনটার ভেক্টর সাম 0 ছিল? এই যে আমরা যখন দেখেছিলাম যে ইফ আই গো টু দ্য, হ্যাঁ এই যে এই তিনটা ভেক্টর সাম 0 না জেনারেটরে স্যার এটা স্যার এটা y এর জন্য না? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে হ্যাঁ, তো পড়ছে। আমি হ্যাঁ। আপনাকে বলতে চাচ্ছি যে যখন আপনার ব্যালেন্স লোড তখন আপনার এই যে এই কারেন্টগুলা এগুলার ভেক্টর সাম 0 জেনারেটরেও লোডেও। সো আপনার এই নিউট্রাল থেকে লোড সাইডের নিউট্রালে কোনো কারেন্ট এমনিও ট্রান্সফার হবে না, কিন্তু এখন আমরা যেটা পড়তেছি আনব্যালেন্স লোড। সো আনব্যালেন্স লোডের জন্য আমার কাছে জানা ইম্পর্টেন্ট whether neutral to neutral is connected or whether neutral to neutral is not connected. Balanced এর ক্ষেত্রে জানা লাগবে না because there is no flow here from neutral to neutral. অ্যানসারটা বোঝা যাচ্ছে? আচ্ছা স্যার, এখানে যে নিউট্রালে আমরা লিখলাম যে in = I51 + I52, মানে তিনটা ভেক্টরের সামটা হচ্ছে কি in। সো স্যার মানে জেনারেটরে যে নিউট্রালটা আছে আর লোডে যে নিউট্রালটা আছে তার মানে দুইটা কি সেম হবে নাকি আলাদা হবে আমাদের এখন এখানে? এখন একটা নিউট্রাল কারেন্ট পাস করবে from neutral to neutral because এটা আনব্যালেন্সড সিস্টেমটা। সো দেয়ার উইল বি আ কারেন্ট in যেটা এখানে ড্র করা আছে, বাট আগে দেয়ার ওয়াজ নো কারেন্ট in বিকজ লোড ওয়াজ Sir, ব্যালেন্সড। স্যার in কি শুধু মানে একটার জন্য মানে নাকি সব IN a b c represent তিনটার করতেছে জন্য? যে IN না, IN represent করতেছে যে if you are connecting the neutral lines then what is the current that is flowing from one end of the neutral line to the other end of the neutral line, and আপনার আনব্যালেন্সড হলে নিউট্রাল লাইনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে একটা কারেন্ট ফ্লো করবে, বাট আপনার যদি লোডটা ব্যালেন্সড হয় তখন নিউট্রাল পয়েন্টের এক মাথা থেকে আরেক মাথা কোনো কারেন্ট ফ্লো করবেই না। সো এতদিন আমাদের কোনো IN বলে কোনো টার্ম ছিলই না, এতদিন IN ওয়াজ 0। বুঝতে পারছি স্যার। স্যার ইকুয়েশন Sir, একটু এক্সপ্লেইন করবেন? হ্যাঁ বলেন। আগে ওই কোয়েশ্চেনটা আসি। হ্যাঁ, তো যে যিনি কোয়েশ্চেন করলেন যে আগে আমরা কি নিউট্রাল কনসিডার করেছি নাকি করি না, ইজ দ্য অ্যান্সার ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ক্যান উই মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন? সামওয়ান অলসো Sir, জুনায়েদ বলেন।
স্যার এখানে আমরা যে IL1 যেটা ধরতেছি ওটা তো লাইন কারেন্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ, IL1 লাইন আর কারেন্ট স্যার এবং আমাদের এখানে লাইন আসলে সব কারেন্ট কারেন্টই সেম। সব কারেন্ট সেম, এক্সাম্পল জি স্যার। তাহলে স্যার প্রত্যেকটা লোড বা প্রত্যেকটা জেনারেটরের সাইটের ক্ষেত্রে তো সেম হওয়ার কথা, রাইট? মানে I-1, I-2, I-3 ইজ ইকুয়াল টু, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি IL এর সাথে মিলার কথা, রাইট? I-1 ইজ ইকুয়াল টু না না, IL1। এখানে I51টা মিলবে না বিকজ আপনার লোড সাইড ব্যালেন্স না। সো নাও দেয়ার ইজ অ্যান ইস্যু। আপনার ভোল্টেজটা বুঝলাম সেম না। যাচ্ছে বাট কারেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ ইওর লোড ইজ আনব্যালেন্সড। মানে আপনার ভোল্টেজেসগুলো আপনার স্ট্যান্ডার্ড 220 ভোল্টই যাচ্ছে, বাট আপনার এখন যে কারেন্টটা এই I5G1, I5G2, I5G3 ইজ নট ইকুয়াল বিকজ না স্যার, মানে কেন? লেফট আর রাইটের সাথে তো ম্যাচ হবে লেফট আর রাইটের সাথে ম্যাচ হবে অ্যাজ ইন স্যার, মানে ফাই 1 এর সাথে L1 টা ম্যাচ হবে কিন্তু হ্যাঁ এটা ফাই ম্যাচ 2 এর হবে, সাথে আবার ফাই L2 ওয়ান ম্যাচ এর হবে। সাথে L1 ম্যাচ হবে কিন্তু স্যার মানে ফাই ওয়ান আর নিজেদের ফাই টু মধ্যে সেম ম্যাচ হবে হবে না, এটা আমি বলতে চাচ্ছি। স্যার এটাই বলছিলাম স্যার, ফাই 1 আর L1 যদি ম্যাচ হয়, ফাই 2 আর L2 যদি ম্যাচ হয়, ফাই 3 আর L3 যদি ম্যাচ হয়, তাহলে তিনটার যোগফল আর ওই তিনটার যোগফল তো সেম হবে, রাইট? হ্যাঁ অবশ্যই সেম তাহলে হবে, স্যার এর জন্য তিনটার যোগফলকে আমি একটা নামই দিচ্ছি IN, which is নিউট্রাল কারেন্ট। জি স্যার, তাহলে বোথ পয়েন্টে যদি IN থাকে তাহলে তো স্যার কারেন্ট ফ্লো হওয়ার কথাই না। কারেন্ট ফ্লো হওয়ার কথা না অ্যাজ ইন যে আপনি দেখেন এখান থেকে একটা কারেন্ট আসতেছে, এখান থেকে নর্মালি যেটা হচ্ছে যে আপনার তো কারেন্টটা এখান থেকে যাচ্ছে এই লাইন দিয়ে, আবার এই পয়েন্ট থেকে এসে এই লাইন দিয়ে যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই লাইনে যাচ্ছে, বাট আপনার ওভারঅল কারেন্টটা রিটার্ন করে না একটা পাথওয়ে দিয়ে, which is why you have জি স্যার। a current flowing through this IN। এখানে আপনার তিনটার যোগফল হচ্ছে বাট স্যার IN টাকে যদি দেখি তাহলে স্যার ওদের ভেক্টর সাম ইজ নট জিরো, ওরা একজন একজনকে ক্যান্সেল করতেছে না, সো ওই কারেন্টটা যাবে কই? I5G1, I5G2, I5G3 or I5L1, I5L2, I5L3, whatever you're saying, তাদের যে যোগফল এই তিনটা কারেন্ট এখানে এসে ঢুকলো, রাইট? এদের ওভারঅল রেজাল্টেন্ট তো আর জিরো হচ্ছে না, সো ওই স্যার KCL মানতেছে না স্যার। রেজাল্টেন্ট হচ্ছে দ্যাট হ্যাজ টু গো সামওয়্যার। হ্যাঁ আমি তো KCL এখানে মানতে চাচ্ছি না, ওইটাই বলতেছি যে এখানে একটা কারেন্ট ঢুকলো, এখানে মানে KCL কেন মানবে না? এখানে একটা কারেন্ট ঢুকলো, তো তিনটা কারেন্ট ঢুকলে এই জাংশন দিয়ে একটা কারেন্ট বের হলো, সো এখানে আমি KCLটাকে ইগনোর তো করতেছি না, আই এম নট ইগনোরিং এনি KCL হিয়ার। KCL says current entering the load must be equal to current exiting the load, তাই না? সো কারেন্ট এন্টারিং দ্য লোড যদি জিরো মানে না হয়, current এর মানে entering কারেন্ট the node, এক্সিটিং sorry, লোড হ্যাঁ। দ্য লোডে কিছু না কিছু আছে। হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে, আনলেস অ্যান্ড আনটিল দ্য সামেশন অফ অল দ্য কারেন্টস এন্টারিং দ্য নোড এটা জিরো না হয় তাহলে অবশ্যই আছে, এবং এখানে তো জিরো হচ্ছে না, দ্যাট ইজ ওয়াই অবশ্যই আছে। বুঝা গেছে জুনায়েদ? জি স্যার। হ্যাঁ, আর সাথে মনে হয় আরেকজনেরও সেম কনফিউশন ছিল, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ, সো দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে, যে ইফ দ্য এখানে আপনার নিউট্রাল কারেন্ট আসলে থাকবে, উইচ ইজ ওয়াই আমি এটাকে সেপারেটলি IN হিসাবে নাম দিচ্ছি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল, এই এক্সাম্পলটা হলো দিস ইজ দ্য সেম এক্সাম্পল, বই থেকেই নেওয়া। স্যার ইয়েস স্যার একদম চ্যাপ্টার লাস্টে আছে না স্যার, ব্যালেন্সড আর আনব্যালেন্সড ইয়েস এর একটু কম্প্যারিজন দেখালে ভালো হয়। ও কম্প্যারিজন, হ্যাঁ আচ্ছা কম্প্যারিজনে তো আমি যাবই অবশ্যই, আচ্ছা আজকেই দেখাবো। লেটস ফর নাও লেটস ট্রাই টু প্রোগ্রেস। হ্যাঁ, আমরা একটু পিছিয়ে যাচ্ছি আজকে, টুডে উই উইল বি ফিনিশিং পলিফেজ জি স্যার। no matter what, because we don't have that much left আর কি, just one or two examples and we are done. So আমরা তো এই এক্সাম্পল আছে আনব্যালেন্সড ফেজের, সো এক্সাম্পল আছে বইয়ে, সো আচ্ছা এখান থেকে দেখি। সো দিস এক্সাম্পল ইজ অলসো ইন দ্য বুক। হ্যাঁ, সো ইউ হ্যাভ আ লোড 10 10 2 2 আর একটা 12 12, so you can see the loads are not balanced obviously, and these are the voltages EAB, EBC and ECA. সো আপনার এখানে তিনটা লাইন ভোল্টেজ দিয়ে দিয়েছে এই পাশে, যেহেতু জেনারেটর সাইডে তো আপনার ব্যালেন্সডই থাকে, সো জেনারেটর এখানে জেনারেটর ভোল্টেজ দিয়েছে এবং লাইনের ভোল্টেজগুলো দিয়ে দিয়েছে, দে আর
220 degree apart, EAB. So do we get unbalanced generators or? না উই ডোন্ট গেট আনব্যালেন্স জেনারেটর, কারণ আপনি তো জেনারেটরটা তো আসলে আপনার বাসায় কানেকশন আসে, সো পাওয়ার স্টেশনে দে গিভ ইউ ব্যালেন্স জেনারেটার্স। আনব্যালেন্স কখনোই দিবে না। আপনি যদি পাওয়ার স্টেশন থেকে আপনি মানে এত কমপ্লেক্সিটি ফেস করেন, তাহলে তো আপনি বাসায় কোনো কম্পোনেন্ট আর ইউজ করবেন না, এই ভয়ে যে আপনার কম্পোনেন্ট শেষ হয়ে যাবে। সো উই ডু গেট ব্যালেন্স থিংস, সিস্টেমটা স্টেবলই থাকে মোর অর লেস। There will be some harmonic distortions or ripples in the system, but খুব একটা হয় না আর কি। ওটা আপনারা পাওয়ার স্টাডি যখন করবেন তখন আর কি আরও ডিটেলসে শিখতে পারবেন, টোটাল হারমোনিক ডিস্টরশন, রিপল ফ্যাক্টরস, অল দিস থিংস। হ্যাঁ, সো দিস এক্সাম্পল ইজ আস্কিং ফর ইজ টেলিং ইউ টু ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ ফেজ অফ দ্য লোড। ওকে, ফাইন। Then it says find the magnitude of the of current across each phase of the load. Then বলা হচ্ছে find the total watt, find the total volt ampere reactive, find the volt ampere, তার মানে আপনার রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর সবগুলো চেয়েছে। এবং ফাইনালি আপনাকে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য ফেজ কারেন্টস অ্যাজ ওয়েল, অ্যান্ড ফাইনালি দ্য নিউট্রাল কারেন্ট IN. So all these things has to be found out. So let's try to understand. সো আমাদেরকে যেহেতু এখানে লাইন ভোল্টেজগুলো দিয়ে দিয়েছে, লাইন ভোল্টেজ দিল, সো লোড সাইডের ভোল্টেজগুলো তো আমরা জানি, লোড সাইডের ভোল্টেজগুলো অবভিয়াসলি √3 টাইমস হবে, সো ম্যাগনিটিউড ইজ গিভেন। দেন আমরা যেহেতু লোড সাইডের ভোল্টেজগুলো জানি, বাট এখন কি হবে, এখন যেহেতু আমাদের প্রত্যেকটা ইম্পিডেন্স বা ZAN ZBN প্রত্যেকটা ভ্যালু ডিফারেন্ট, সো আপনাকে প্রত্যেকবার ওমস ল ইউজ করে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কারেন্ট ইন ইচ অফ দ্য ফেজেস। একটার মধ্যে 8.49, একটা 7.08, আরেকটায় 42.47। সো আপনি এভাবে প্রত্যেকটা ফেজের, লোড সাইডের ফেজের কারেন্টগুলো বের করলেন। এরপরে ফাইনালি আপনাকে বলা হয়েছে টোটাল রিয়েল পাওয়ার, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার বের করতে। সো अगेन রিয়েল পাওয়ার কি আমরা জানি I²R। সো এখন যেহেতু এক এক ফেজে এক এক কারেন্ট, আপনাকে আলাদা আলাদাভাবে তিনটা ফেজের রিয়েল পাওয়ারকে অ্যাড করতে হবে, ইউ ক্যানট মাল্টিপ্লাই বাই 3। দেন আপনাকে আবার সেম ওয়েতে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ার বের করে অ্যাড করতে হবে, দ্যাট উইল গিভ ইউ দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার। অ্যান্ড ফাইনালি অ্যাপারেন্ট পাওয়ার, যেটা আমরা জানি যে ইউনো PT, ইউনো QT, সো ST is basically the hypotenuse or the hypotenuse of the power triangle. So ST is definitely root over of PT square plus QT square. ওখান থেকে আপনি ওভারঅল অ্যাপারেন্ট পাওয়ার পাবেন, এবং ফাইনালি আপনি রিয়েল পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার করলে আপনি ওভারঅল পাওয়ার ফ্যাক্টরটা বের করবেন। এন্ড দেন বলা হয়েছে, Sir, হ্যাঁ বলেন। sir, QT is the reactive power and PT is what? রিয়েল পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার। মানে অ্যাভারেজ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে আমরা ST বের করতেছি। ST হচ্ছে কি আমাদের স্যার অ্যাপারেন্ট পাওয়ার। ইয়েস, ওকে স্যার, বুঝতে পারছি। এটা আপনি পড়েছিলেন হলো পাওয়ার অ্যানালাইসিস চ্যাপ্টার 19। জি স্যার, জি স্যার, ইয়েস স্যার। সো এরপরে বলা হয়েছে যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য, স্যার এটা যে ইন্ডাকটিভ ওটা আরেকবার বুঝবেন? ও এটা যে ইন্ডাকটিভ, এটা আপনি কেমনে বুঝলেন? কারণ আপনার ভ্যালু আসছে পজিটিভ নাকি? একটা মিনিট দাঁড়ান, কোশ্চেনটা একটু দেখি। স্যার আমার এটা কোশ্চেন ইন্ডাকটিভ কারণ হলো কারণ আপনার প্রবাবলি না কারণ আপনার সিস্টেমেই ও না, আমার তো লোডের মধ্যে ই নেই, আপনার লোড সব ইন্ডাকটিভ না, এটাই এই যে লোড সবগুলোতে ইন্ডাকটিভ, সো আপনার ইন্ডাকটিভই হবে, আপনার তো ক্যাপাসিটর নেই এখানে। জি স্যার ওটা খেয়াল করি। ক্যাপাসিটর যদি থাকতো একটা, সে অ্যাজিউমিং देयर वाज আ ক্যাপাসিটর, তাহলে ওই টার্মটা কিন্তু নেগেটিভ হতো, ইফ ইউ রিমেম্বার। জি স্যার ওই জন্য মানে নেগেটিভ দেখি নাই তো, নেগেটিভ সব পজিটিভ ছিল ওটার জন্য। পজিটিভ কারণ হলো সবগুলো ইন্ডাক্টর, আপনার যেটা ক্যাপাসিটর হবে ওটা কিন্তু নেগেটিভ হবে, কারণ ক্যাপাসিটর তো, কারণ আপনারা জানেন যে QL ইজ ইন দিস সাইড অ্যান্ড QC ইজ ইন দিস সাইড, তো একটাকে ক্যান্সেল আউট করবে। সো সবসময় রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারগুলো অ্যাড হয়, রিয়েল পাওয়ার অ্যাড হয় কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু ভেক্টরের মতো, সো অ্যাডও হতে পারে সাবট্রাক্টও হতে পারে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য লোড। সো দেন আপনাকে বলা হয়েছে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ফেজার ফর্ম অফ দ্য ফেজ কারেন্ট।
ফেজ কারেন্টগুলো কি কি? VAN, ZAN, VBN, ZBN। সো আমরা যেহেতু আমরা প্রত্যেকটা ফেজের ভোল্টেজ জানি, সো আমরা প্রত্যেকটা ফেজের কারেন্ট বের করতে পারবো। স্যার হ্যাঁ বলেন। এটা একটু ফার্স্ট থেকে বুঝে দিন স্যার, এই কোশ্চেনটা একটু ফার্স্ট ও এই কোয়েশ্চেনটা হলো আপনাকে বলা হয়েছে ফেজ কারেন্টকে বের করতে ইন দ্য ফেজার ফর্ম। লেটস গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, ফাইন্ড দ্য ফেজ কারেন্টস ইন ফেজার ফর্ম। সো আপনি দেখেন এখানে আপনি প্রত্যেকটার ভোল্টেজ জানেন, প্রত্যেকটার জেড জানেন, তাহলে আপনি ডিরেক্টলি কারেন্টগুলো পাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, সো এইটাই আপনাকে করতে হবে। সো এখানে পার্ট বিতে চাইলে ডিরেক্টলি করতে পারতো, পার্ট বিতে তারা শুধু ম্যাগনিটিউডটা নিয়েছে, দে হ্যাভ ডান দ্য ম্যাগনিটিউডস অনলি। সো আপনি এখানে ওরা যদি অ্যাঙ্গেল সহ ভ্যালু বসাতো, এই যে অ্যাঙ্গেল সহ এখানে বসানো হচ্ছে, অ্যাঙ্গেল সহ বসালে কিন্তু আপনি সবগুলা ফেজার ফর্ম পাবেন। কারণ কি, অ্যাঙ্গেলটা আপনি আবার কিভাবে বসাবেন দেখেন, আপনি যেহেতু লাইন ভোল্টেজগুলো জানেন, আপনাকে ওয়াই এর কনসেপ্টে যেতে হবে। যে আমরা ওয়াই এর কনসেপ্টে কি দেখেছিলাম যে আমাদের লাইনের ভোল্টেজটা √3 টাইমস বেশি হবে, দ্যাটস ট্রু, অ্যান্ড দ্যাট ইজ অলসো লিডিং বাই অ্যান অ্যাঙ্গেল অফ হোয়াট, দ্যাট ইজ লিডিং বাই অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রিজ। সো আপনাকে লাইন ভোল্টেজের যে অ্যাঙ্গেল দিবে, আপনার ফেজ সাইডের ভোল্টেজগুলো 30 ডিগ্রি লেস হবে, তো জিরোটা হবে -30, 120টা হবে -250, -150, 240টা হবে -270। সো দ্যাট ইজ ওয়াই তারা যখন ফেজার ফর্ম নিচ্ছে দেখেন এই যে -90, -30, -150 আর -270, যেটাকে আমরা +90ও বলতে পারি। এখানে আপনি চাইলে -270 দিয়েও করতে পারেন, সেম থিং। সো এখন যেহেতু ফেজার ফর্মে বলা হয়েছে, তার মানে আপনাকে অ্যাঙ্গেল সহ স্যার এটা যদি ওই সেকেন্ড কোশ্চেনে আমরা করে ফেলতাম তাহলে কি? হ্যাঁ, তাহলে আসলে কিছু হতো না, তখন আপনি জাস্ট একবারে করতে পারতেন আর কি, ডিতে লিখে দিতে পারতেন যে দ্য ফেজার ফর্ম অ্যাঙ্গেলস হ্যাজ অলরেডি বিন ক্যালকুলেটেড হিয়ার অ্যাট পি, তাহলেই হতো আর কি, এটাই। আর ফাইনালি আপনাকে বলছি নিউট্রাল কারেন্টটা বের করতে, which is the summation of all the currents. So is this example clear? Yes, sir. জি স্যার। আচ্ছা, ওকে, দ্যাটস গুড। সো এখন আমরা নেক্সট যে টাইপটা যাব ওটা হলো 3 ওয়্যার। তো এটা আর একটু ইন্টারেস্টিং। 3 ওয়্যার মানে কি, এখন আবার নিউট্রাল কানেক্টেড না। স্যার 3 ওয়্যার যদি আনব্যালেন্সড হয়? হ্যাঁ, আনব্যালেন্সডই হবে। স্যার এখন 3 আমরা সব ওয়্যার যদি আনব্যালেন্সড হয় তাহলে তো স্যার এন যে নোডটা আছে ওই নোডের মধ্যে তো স্যার কেসিএল হবে না, রাইট? জিরো তো হওয়ার কথা। 3 ওয়্যার যদি আনব্যালেন্সড হয় তাহলে এখানে কি হবে? আচ্ছা হ্যাঁ, এখানে আপনাকে জি স্যার, তাহলে তো এখানে কেসিএল প্রুফ না, করা যাবে না। না এখানে যেটা হবে যে এখানে আপনাকে 0 করতেই হবে, কারণ আপনার তো এক্সিট করার কোনো পাথ নাই। কারেন্ট এন্টারিং ইকুয়ালস টু কারেন্ট লিভিং। কারেন্ট এন্টারিং হলো সামেশন অফ দ্য 3 কারেন্ট, তাহলে স্যার কারেন্টটা লিভ ইকুয়ালস টু করতে কারেন্ট হবে। লিভিং তো নাই, 0। সো দ্যাটস ওয়াই এই তিনটার সামেশন হ্যাজ টু বি 0। এবং আনব্যালেন্সডের পুরো ক্যালকুলেশনটাই ডিফারেন্ট ওয়েতে করতে হবে ইফ ইটস আ 3 ওয়্যার সিস্টেম। সো এই ক্যালকুলেশনের মেথডটাই আলাদা। এই মেথডে ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন যে 0 হবে নাকি হবে না, 0 অ্যাকচুয়ালি হবে। when you do the problem, if you add you will see 0. so that's why এটাকে আবার অন্যভাবে সলভ করতে হয় if it's a 3 wire system. সো কিভাবে হবে এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন। সো আনব্যালেন্সড 3 ওয়্যার ওয়াই কানেক্টেড লোড, তার মানে এখন আমাদের কি হবে, এখন আমাদের নিউট্রাল কানেক্টেড না। ওকে, সো এটার সিস্টেম কি, এখানে যেটা করতে হবে যে আপনি প্রত্যেকটা লুপে একটা করে কেভিএল অ্যাপ্লাই করবেন। যেমন দেখেন, আপনি দেখতে পারতেছেন একটা ব্লু লুপ আছে, আরেকটাকে আমি রেড লাইন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সো আমি একটা লুপ ফলো করি, তাহলে আমি বাকিগুলো দেখতে পারবো। ফার্স্টে আমরা রেড লুপটাকে ফলো করি। ইএবির অ্যাক্রসে একটা ড্রপ হচ্ছে, এই লুপটার যেহেতু ডিরেকশন এটা নেগেটিভে ঢুকতেছে, দ্যাটস ওয়াই দিস ইজ নেগেটিভ -ইএবি। দেন এটা আবার পজিটিভে যাবে অফ VAN, দ্যাটস ওয়াই ইটস +VAN।
দেন এটা আবার এদিকে VAN এর নেগেটিভ এন্ডে ঢুকতেছে, দ্যাটস ওয়াই ইটস মাইনাস VAN। সো এই লুপ থেকে আমরা ফার্স্টে এই ইকুয়েশনটা বের করতে পারতেছি। ইজ দিস ক্লিয়ার? মানে কেভিএলটা আবার একটু দেখানো স্যার যাবে? এখানে এ বিটা তো স্যার যদি আমার জেনারেটর ওয়াই হয়ে থাকে তাহলে যে কোনো দুইটা ইসের এগুলা সব যোগফল ওয়াই হবে। জেনারেটর, এখন আমরা যেগুলো পড়তেছি সব ওয়াই জেনারেটর। ওয়াই তাহলে স্যার জেনারেটরের ওয়াই এর আমরা 3 ওয়্যার আর 4 ওয়্যার পড়লাম, ঠিক আছে? সো ফার্স্টে আপনি এখানে কেভিএল অ্যাপ্লাই করলে ইএবি এর একটা ইকুয়েশন পাবেন। সেম আপনি যদি ইসি এর ইকুয়েশনটায় দেখতে চান, এটা পজিটিভ এন্ড থেকে ঢুকবে, সো ইটস গোয়িং টু বি প্লাস ইসিএ, দেন এটা এভাবে যাবে VAN এর পজিটিভ সাইডে, সো ইটস গোয়িং টু বি প্লাস VAN, আবার এটা VCN এর নেগেটিভ সাইডে ঢুকবে, ইফ ইউ ফলো দিস ব্লু লাইন তাহলে এটা হবে মাইনাস VCN। সো সিমিলারলি সেম ওয়েতে আপনি তিনটা যে লুপ অ্যাপ্লাই করবেন, তিনটা লুপ থেকে আপনি তিনটা ইকুয়েশন পাবেন, EAB, ECA এবং EBC। দেন আপনি প্রত্যেকটা ফেজ কারেন্ট ইজিলি বের করতে পারেন। এই যে VAN, VBN, VCN, VAN কে আমি কি লিখতে পারি? IAN ইন্টু Z1। VBN কে আমি কি লিখতে পারি? IBN ইন্টু Z2। VCN কে আমি লিখতে পারি ICN মাল্টিপ্লাইড বাই Z3। সো আপনি সবগুলার ওমস ল, যেটা ওমস লটাকে আপনি VAN এর জায়গায় যদি বসান, তাহলে তিনটা ইকুয়েশন থেকে আমরা তিনটা ওই সেম তিনটা ইকুয়েশন এখন হয়ে যাচ্ছে EAB ইকুয়ালস টু IAN Z1 মাইনাস IBN Z2, EBC ইকুয়ালস টু IBN Z2 মাইনাস ICN Z3 অ্যান্ড ECA ইকুয়ালস টু ICN Z3 মাইনাস IN Z1। এই তিনটা ইকুয়েশন পাচ্ছি। এখন এখানে কি হচ্ছে? কারেন্ট দ্যাট ইজ এন্টারিং ইজ IAN, IBN and ICN, all the three currents are entering but no current is going out, so current going out is 0, তার মানে IAN, IBN এবং ICN তাদের সাম হ্যাজ টু বি 0 ইন দিস এক্সাম্পল, কারণ নো কারেন্ট ইজ গোয়িং আউট। সো এটাই যদি হয় তাহলে আপনি IAN প্লাস IBN প্লাস ICN কে লিখতে পারেন ইকুয়ালস টু 0। এখান থেকে IBN কে ইউ ক্যান মেক সাবজেক্ট করলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে মাইনাস IAN প্লাস ICN। হ্যাঁ বলেন স্যার বুঝি না, একটু আবার বলবেন লাইক কেন কারণ আপনি KCL অ্যাপ্লাই করেন, দিস কারেন্টস আর অল এন্টারিং, কারেন্ট এন্টারিং হবে এই তিনটা ইকুয়ালস টু, আমি সবসময় নর্মাল যেভাবে ইকুয়েশন লিখেন, কারেন্ট এন্টারিং ইকুয়ালস টু সে কারেন্ট দ্যাট ইজ লিভিং। সো এই পাশে তো 0ই হবে বিকজ নো কারেন্ট ইজ লিভিং। সো এখানে তো কোনো কারেন্ট নাই, দেয়ার ইজ নো কারেন্ট। সো আপনার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি 0 হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে যাই হোক না কেন তাদের সামেশন তো 0ই হবে, বিকজ এখানে তো বের হওয়ার কোনো রাস্তা নেই কারেন্টের। সো ইট হ্যাজ টু বি 0। আপনি বেসিক KCL এ যেটা করেন যে আপনার যদি নোডে জি স্যার বুঝতে পারছি। জাংশনে যদি সব কারেন্ট শুধু ঢুকে অথবা যেই জাংশন থেকে সব কারেন্ট শুধু বের হচ্ছে ওই জাংশনে তো সামেশনটা 0 হতে হবে না? 0 না হলে তো তাকে কোথাও না কোথাও যেতে হতো, বাট সে তো এখানে যাওয়ারই sir. কোনো রাস্তা পাচ্ছে না। এটাই, হ্যাঁ, দিস হোয়াট আই এম সেইং। সো ইউ হ্যাভ দিস ডিরাইভেশন IBN, এই ডিরাইভেশনটাকে যখন আপনি নেবেন তখন EAB আর EBC এই দুইটা ইকুয়েশনের মধ্যে যে IBN যে কম্পোনেন্ট দুইটা ছিল ওই দুইটা কম্পোনেন্টের জায়গায় যদি আপনি এই ভ্যালুটা এই ইকুয়েশনটা বসায় দেন তো ওভারঅল আপনার ইকুয়েশনটা এভাবে এসে পড়ে। সো এই ডিরাইভেশনটা আপনাকে করা লাগবে না, আপনি স্ট্রেইট ফরওয়ার্ড এই দুইটা ডিরাইভেশন মনে রাখতে পারেন, এটা আপনাকে করা লাগবে না। সো এখানে এই ম্যাথগুলো কি থাকে, যে ম্যাথগুলোতে আপনি দেখবেন কি Z1, Z2, Z2 আর Z3 এই টার্মগুলো দেওয়া আছে, EAB এবং EBCটা দেওয়া থাকবে। সো আপনার যদি এগুলো দেওয়া থাকে তাহলে এইটা কি দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন হয়ে যাচ্ছে না ফেজার ফর্মে?
যেটাকে আপনারা ক্রেমার্স রুল দিয়ে সলভ করতে পারেন। যেখানে আননোন কি, আপনার জি আননোন স্যার। হচ্ছে IAN এবং ICN, এই দুইটা আননোন। সো এই দুইটা ইকুয়েশন এনে আপনি ক্রেমার্স রুল দিয়ে সলভ করতে পারবেন। সো এইটারই এক্সাম্পল এখানে আছে, এটার এক্সাম্পল সেমটা বইয়েও আছে। হ্যাঁ বলেন। আপনি বলছিলেন 3টা লুপ আছে স্যার, 2টা বুঝছি স্যার, আর লাস্ট লুপটা আমি এখনো ও বুঝতেছি না লাস্ট যে লুপটা হলো ইসি এর জন্য। ECA। আচ্ছা লুপে যাই, লেটস গো টু দ্য লুপ। ইয়েস স্যার। হ্যাঁ কোন লুপটা আপনি বুঝেন নাই? একটা লুপ আমরা দেখেছি EAB, আর একটা দেখেছি ECA। EBC লুপটা আমি দেখি। ইয়েস স্যার। হ্যাঁ তো EBC লুপ যদি আপনি কনসিডার করেন, ওকে আমি এটাকে ড্র করি। হ্যাঁ সো EBC লুপটা কি হবে দেখেন, EBC লুপে সবসময় যেটা হয় যে এই যে EBC যাচ্ছে, এটা যাবে, দেন এভাবে C দিয়ে ঢুকবে, দেন এভাবে আবার যে মানে সরি C দিয়ে ঢুকলো, এভাবে C দিয়ে ঢুকে এভাবে উঠলো, দেন এখান থেকে ঘুরে B দিয়ে এভাবে গিয়ে এই লাইন দিয়ে আবার ইটস গোয়িং টু রিটার্ন। আমি এখন যে রেড লাইনটা আঁকলাম, ঠিক আছে? স্যার বুঝতে পারছি। হ্যাঁ সো আপনি যখন আবার এই লুপে KVL করবেন, সেই ওয়েতে আপনি দেখবেন যে কি হবে, যেটা হবে যে যেহেতু এটা EAB, সিমিলারলি এটা হবে EBC, সো এটা আপনার পজিটিভ এন্ড, তাই না? সো আপনার সবসময় কি হচ্ছে, আপনি যেইখান থেকেই লুপ দেন না কেন, আপনি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করলেও হবে, আপনি এদিক দিয়ে কারেন্ট ফ্লো করলেও হবে, আপনার KVL এর ইকুয়েশন একই আসবে। সো ইকুয়েশন আপনার এটাই আসবে আর কি, EBC ইজ ইয়েস স্যার। VBN মাইনাস VCN। সো ওভারঅল কাজটা যেটা হলো যে আপনি ফার্স্টে 3টা KVL এর লুপ নিলেন, দেন প্রত্যেকটা লুপে আপনি VAN, VBN আর VCN এটা বসাবেন। এই 3টা বসানোর পরে দেন আপনি ফাইনালি IBN কে লিখবেন হলো এটা, তাহলে আপনি ফাইনালি এই দুইটা ইকুয়েশনে আসবেন, যেই দুইটা ইকুয়েশনকে আপনি ক্রেমার্স রুল দিয়ে সলভ করতে পারেন। তো এই সেম জিনিসটা এখানে বইয়ে করেছে আনব্যালেন্স থ্রি ফেজ, এই যে তারাও সেম ওয়েতে 3টা লুপ নিলবে, 3টা লুপ নিয়েছে, যদিও ইভেন দো দিস ডায়াগ্রাম ইজ নট দ্যাট মাচ ক্লিয়ার, বাট আপনি ওই যে ওই 3টা ইকুয়েশন পাবেন। ওই 3টে ইকুয়েশনের মধ্যে আপনি যদি VAN, VBN, VCN সাবস্টিটিউট করেন এটা হয়, তারপর সেম আপনি ওই নোড এন এর স্যার ইকুয়েশন ECA তে কেন সাবস্টিটিউট করলাম না? BN নাই দেখে? ECA তে সাবস্টিটিউট করলাম না কারণ আমি BN নাই, আর আপনার জন্য BAN দুই জায়গাতেই আছে। সো মানে আপনি যেভাবেই করেন আপনি আসলে এই দুইটা ইকুয়েশনই আপনাকে আনতে পারবেন। দ্যাটস ওয়াই IBN নিল, নিয়ে আপনি এই ইকুয়েশনে আসে, ফাইনালি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনেই আপনি আসবেন, আপনার লোডের ভ্যালু যেটাই হোক না কেন। সো বইয়ে তারা যেটা করছে যে IAN আর ICN এটাকে আরও সিম্পলিফাই করেছে, এটা মনে রাখা বেশ টাফ, যেটা দরকার নেই, এই সিম্পলিফাইড ফর্মগুলো মনে রাখার দরকার নেই, রেদার আপনি কোশ্চেন থেকে ডিরেক্টলি এই দুইটি ইকুয়েশনে সাজিয়ে আপনি আপনার মতো করে ক্রেমার্স রুল দিয়ে সলভ করতে পারবেন। সো এই যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটাই আমরা এখানে দেখিয়েছি, যেমন দিস ইজ দ্য আনাদার এক্সাম্পল। এখানে আপনার 3টা লোড আছে, লোড Z1, Z2, Z3 জানেন, আর আপনি অ্যাজ ইউজুয়াল লাইন ভোল্টেজগুলা জানেন, EAB, EBC, ECA। সো আপনি পুরা জিনিসটাকে আমি এখানে ওই যে আগের ডিসকাশন থেকে এই ইকুয়েশনগুলো এনে ফাইনালি আপনি কি করতেছেন, আপনি দুইটা ইকুয়েশনে নিতে পারবেন, একটা ইকুয়েশন 1 আর একটা ইকুয়েশন 2। সো হোয়াট উই ডিড হিয়ার ইজ দ্যাট আমরা ডিরেক্টলি, আপনি চাইলে ডিরেক্টলি ভ্যালুগুলো বসাতে পারেন, যেমন Z1 জানেন 16 মিলিফ্যারাড মাইক্রোফ্যারাড, তারপর Z3 জানেন 200 ওহম, Z2 জানেন। সো Z1টা জাস্ট একটু বের করে নিতে হবে, যেহেতু আপনাকে ফ্যারাডে দিয়েছে, আপনাকে JXC ভ্যালুটা বা মাইনাস JXC ভ্যালুটা দেয় নেই। সো আপনি Z1, Z2, Z3 বের করলেন, দেন আপনি ডিরেক্টলি এই যে এই ইকুয়েশন দুইটার মধ্যে বসাই দিবেন, একটাতে EAB আর একটা EBC বসাবেন। EAB is 200, EBC is 200 minus 120 degree, this is your Z1 plus Z2, আর এই যে এখানে ভ্যালুগুলা বসিয়ে দেওয়া হয়েছে। ইফ ইউ লুক অ্যাট দ্য ইকুয়েশন, এখানে ছিল Z1 plus Z2, সো আমি যদি একটু উপরে যাই আমরা দেখতে পাচ্ছি Z1 হলো মাইনাস 166J আর Z2 হলো 200, সো Z1 plus Z2 কি হবে, 200 minus J 166,
তো তার ইকুয়েশনে ডিরেক্টলি এটা বসাইছে। তারপর সিমিলার ওয়েতে এখানে ছিল Z2 ছিল 200, তার এখানে 200 বসালো। এখানে ছিল -Z2, তাই এটা -200, অ্যান্ড ফাইনালি -Z2 + Z3, ওটাকে আপনি বসালে 200 এ আসে 400, আর সামনে একটা মাইনাস, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ এ -400। সো আপনি এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে আপনি যদি ক্রেমার্স রুল দিয়ে সলভ করেন, তাহলে আপনি IAN আর ICN পাবেন। ICN আর IN পেলে অবভিয়াসলি IBN পাবেন। দেন আপনি ইজিলি, দ্যাটস হাউ ইউ ক্যান সলভ দিস টাইপ অফ প্রবলেমস উইচ হ্যাজ অ্যান্ড দেন ফাইনালি আপনাকে বলেছে লোডের ভোল্টেজগুলো বের করতে। এখন যেহেতু আপনি লোডের কারেন্ট জানেন, লোডের ইম্পিডেন্স জানেন, আপনি লোডের ভোল্টেজগুলো ইজিলি বের করতে পারবেন ইউজিং ওহমস ল। সো ইজ দিস ক্রেমার স্কুলের পরে একটু বুঝতে পারবেন? ক্রেমার্স রুলের পরে হ্যাঁ আপনি IAN বের করলেন, ICN বের করলেন, দেন এটা বের করার পরে আপনি IBN বের করবেন। IBN হলো অ্যাজ ইউজুয়াল -IN প্লাস ICN এর নেগেটিভ, যেটা আমরা একটু আগে এইটাই তো আমরা সাবস্টিটিউট করলাম। আর ফাইনালি আপনাকে বলেছিল প্রত্যেকটা লোডের ফেজের ভোল্টেজ বের করতে। তো আপনি লোডের কারেন্টগুলো জানেন, IAN, IBN, ICN জানেন, আর Z1, Z2, Z3 তো আগেই জানতেন। সো তাদের জাস্ট ওহমস ল করলেই আপনি তাদের অ্যাক্রসে, লোডের অ্যাক্রসে ড্রপটা পেয়ে যাবেন। দিস ইজ দ্য এক্সাম্পল। So is this example clear? Yes sir. So এক্সাম্পল গুলা এই যে এখানেই আছে। সো বইয়ে তারা আর কি ডিরেক্টলি বিশাল একটা ফর্মুলা দিয়ে করেছে, ইট ইজ নট রিকোয়ার্ড। হ্যাঁ, আপনি ক্রেমার্স রুল দিয়ে করেন, এটা আপনার জন্য ইজি হবে রাদার দেন রিমেম্বারিং দ্যাট হিউজ এক্সপ্রেশন। ইটস ইজিয়ার টু রিমেম্বার দিস টু ইকুয়েশন। আর ফাইনালি এটা অ্যাকচুয়ালি বইয়ে ইন ডিটেলস ওভাবে দেখে নেই, বাট তাও জাস্ট দ্য কনসেপ্ট ইজ গিভেন যে হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ হ্যাভ আ ডেল্টা কানেক্টেড লোড। সো ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে তো আর নিউট্রালের কিছু নেই। সো ডেল্টা কানেক্টেড লোডগুলো আনব্যালেন্সড হলে কেমন হয় বা কী হয়, সো এটা জাস্ট আমরা কনসিডারেশনে নিয়েছি যে হাউ ইটস গোয়িং টু বি। সো হিয়ার ইউ হ্যাভ কারেন্ট IAB, IBC, ICA, সেম ওয়েতে লোড হবে ডেল্টা কানেক্টেড। সো আমরা জানি যে লোড যদি ডেল্টা কানেক্টেড হয় তাহলে কোন জিনিসটার অ্যাডভান্টেজ নিতে পারি, যে ডেল্টা কানেক্টেড হলে আমরা জানি যে লাইনের ভোল্টেজ যা হবে লোডের ফেজ ভোল্টেজও তা হবে। যেমন এখানে EC এর অ্যাক্রসে যেই ড্রপ, VC এর অ্যাক্রসেও সেম ড্রপই হবে। EAB এর অ্যাক্রসে যেই ড্রপ, VAB এর অ্যাক্রসেও সেম ড্রপই হবে, রাইট? if since it's delta connected. So these are the load voltage equations, and finally ফেজের যদি কারেন্ট আপনি বের করতে চান, আপনি যেহেতু ইম্পিডেন্সগুলো জানেন Z1, Z2, Z3, তাহলে আপনি ভোল্টেজ যেহেতু জানেন VCA, VAB আর VBC, তাহলে আপনি প্রত্যেকটা ফেজ কারেন্ট अगेन V/Z ওহমস ল দিয়ে বের করতে পারবেন। আর লাইনের কারেন্ট যদি আপনি বের করতে চান, যেমন IA, IC, IBB, এগুলা এই লাইন কারেন্টগুলো বের করতে হলে আপনাকে এই নোডে একবার KCL অ্যাপ্লাই করতে হবে, এই নোডে আরেকবার KCL অ্যাপ্লাই করতে হবে, এই নোডে আরেকবার KCL অ্যাপ্লাই করতে হবে। সো তিনবার আপনি KCL অ্যাপ্লাই করলে প্রত্যেকটা লাইন কারেন্ট পেয়ে যাবেন। সো আপ টু দিস স্যার এটা আরেকবার বলতে পারবেন? কোনটা মানে কোন স্যার আপনার আবার বলো না তখন। হ্যাঁ এটা আচ্ছা আবার বুঝাবো এটা আনব্যালেন্স। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, সো যেটা আমি বলতে চাচ্ছি যে এটা আনব্যালেন্স 3 ফেজ 3 ওয়্যার ডেল্টা স্যার কানেক্টেড। ECA VCA যে এগুলো বুঝছিলাম। হ্যাঁ, ECA VCA তো অবশ্যই হবে, এই ECA VCA সমান হবে মানে লাইন ভোল্টেজ আর লোড ভোল্টেজ লাইন সেম স্যার, ভোল্টেজ আর লোড ভোল্টেজ সেম হবে। হ্যাঁ, এটাই হলো ফার্স্ট সেট অফ ইকুয়েশন আপনার। সেকেন্ড সেট কি, আপনি যেহেতু প্রত্যেকটা এখন কি আপনি লোডের ভোল্টেজ জানেন, লোডের ভ্যালু জানেন, তাহলে কি আপনি প্রত্যেকটা লোডের কারেন্ট জানবেন না? IAB, IBC, তাহলে তারপরে ICA, ওই দুইটা বের করে তারপরে A পয়েন্টে KCL অ্যাপ্লাই হ্যাঁ করব, হ্যাঁ, রাইট? তারপর আপনি A পয়েন্টে KCL অ্যাপ্লাই করলে আপনি এই লাইন কারেন্টটা পাবেন। IA C পয়েন্টে KCL অ্যাপ্লাই করলে ICC পাবেন। B পয়েন্টে KCL অ্যাপ্লাই করলে IBB পাবেন। So that's how you can also get the line Sir. current. হ্যাঁ
স্যার এর আগেও তো আমরা হলো যখন ডেল্টা করছি তখন তো নিউট্রাল ওয়্যার ছিল না, 3 ওয়্যারই ছিল। হ্যাঁ It's just- ডেল্টাতে নিউট্রাল ওয়্যার তো থাকে না, কারণ আপনার ডেল্টা লোডের তো আর নিউট্রাল পয়েন্টই নেই। হ্যাঁ, সো হ্যাঁ, yes, এটার ডিফারেন্সটা কি? এটা শুধু জাস্ট আনব্যালেন্সড হ্যাঁ, এটা জাস্ট আনব্যালেন্সড, and it's same as before then. সেম অ্যাজ বিফোর, ইয়া এটা এক্স্যাক্টলি সেম অ্যাজ বিফোর। জাস্ট Okay. আমরা আগে কি করতাম, যে ব্যালেন্সড হলে আমরা একটা ভ্যালু ক্যালকুলেট করি আর বাকিটা জাস্ট -120 করে দেই, রাইট, -120 করে দেই। সো আপনার তিনটা আলাদা আলাদা ক্যালকুলেশনস করা লাগে না। বাট আনব্যালেন্স হলে প্রত্যেকটা কারেন্ট আলাদা 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 বের করতে হচ্ছে। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। যেমন আমরা যখন ব্যালেন্সডের ম্যাথগুলো করতাম, আমরা দেখতাম কি, জাস্ট ফার্স্ট টার্মটা বের করতাম, একটা ফেজের ভোল্টেজ জানি, বাকিগুলো হবে 120 ডিগ্রি অ্যাপার্ট। একটা লোডের সাইডে ভোল্টেজ জানি, বাকিগুলো হবে 120 ডিগ্রি অ্যাপার্ট। সো সবসময় আমরা জাস্ট একটা ভ্যালু বের করে বাকি দুইটা লিখে দিতাম। বাট আনব্যালেন্সড হলে এই জিনিসটা করা যায় না। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন আ আনব্যালেন্সড লোড অ্যান্ড দ্য ব্যালেন্সড লোড। এবং যেটা আমরা বললাম যে আপনার ওয়াই সিস্টেম যখন থাকে, তখন আপনার আনব্যালেন্সড লোডের জন্য নিউট্রাল টু নিউট্রাল কানেক্টেড হলে একভাবে করতে হবে, আর আনব্যালেন্স লোডের জন্য নিউট্রাল টু নিউট্রাল কানেক্টেড না থাকলে আরেকভাবে করতে হবে। আর ব্যালেন্সড লোডের জন্য নিউট্রাল কানেক্টেড থাকা না থাকা সেম থিং, বিকজ দেয়ার ইজ নো কারেন্ট, দ্য ভেক্টর সাম অফ দ্য কারেন্টস on both the generator side and also on the load side is always 0. So there is no current flowing from neutral points of the generator to the neutral point of the load if everything is balanced. So is this clear? Main example gula. So someone said that last একটু মানে পুরো জিনিসটাকে একটু সারমর্ম বা একটা সামারি টানলে একটু ভালো হবে। So I just wanted to do that. আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি Yes, স্যার। sir. ওকে, সো বুঝতে পারলে তো খুবই ভালো, দ্যাটস গুড। বাট যেটা আমরা বললাম যে পলিফেজের যদি আপনি দেখেন, পলিফেজ আপনার কোয়েশ্চেন খুব একটা পেঁচানো না, আপনার স্ট্যান্ডার্ড এখানে যেই টাইপের কোয়েশ্চেন আছে ওই টাইপের কোয়েশ্চেনই আসবে, হয়তো লোডের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। বাট মূল কথা হলো আপনি যদি বুঝেন তাহলে পলিফেজ খুব ইজি একটা চ্যাপ্টার, আপনি যদি বুঝে থাকেন। সো we will conclude today's class and আজকে আমাদের পলিফেজ শেষ হলো। আমরা নেক্সট ক্লাস ইজ অন থার্সডে অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে ম্যাগনেটিক সার্কিটটা স্টার্ট করবো অ্যান্ড হোপফুলি উইদিন নেক্সট ক্লাস আমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে, বিকজ ম্যাগনেটিক সার্কিট চ্যাপ্টারটা ইটস কম্পারেটিভলি ইজ ভেরি স্মল। ওকে, Sir, quizzes until this chapter, right? ইয়া কুইজ ইজ আনটিল দিস চ্যাপ্টার। কুইজের সিলেবাস হলো রেজোনেন্স এবং পলিফেজ সিস্টেমস, ব্যালেন্সড আনব্যালেন্সড উইথ ইম্পিডেন্স লাইন, মানে উইথ ট্রান্সমিশন লাইন ইম্পিডেন্স অ্যাজ ওয়েল, সব কিছুই আছে আপ টু ডেস ক্লাস। অ্যান্ড এক্সাম উইল বি অন স্যাটারডে অন দ্য ক্লাস টাইম, যেটা বললাম। আর অ্যান্ড আল বি পোস্টিং ইয়োর অ্যাসাইনমেন্ট টু ভেরি সুন, উইদিন 2 days আমি পোস্ট করে দিব। স্যার আমার 2টা থেকে একটা কুইজ আছে, লিভ নিতে পারি? হ্যাঁ, ইয়েস ইউ ক্যান লিভ, ইয়া। সো দ্য ক্লাস ইজ ওভার, ইউ ক্যান লিভ এভরিওয়ান।